অদ্ভুত মানব উপন্যাসের শেষ পর্ব। জেরিনকে ছাদের উপর দেখে নেমে এলো কামাল। জেরিন কামালকে দেখে এগিয়ে গিয়ে বলল, এতদিন পরে তুমি এলে। আমি যে কি বিপদে আছি তা তোমাকে বোঝাতে পারবো না। এসো, সব কথা বসে বলছি। দুইজন পাশাপাশি বসে কামাল বলল, বিপদের কথাটা বলো। তোমার চেহারাটা দেখে মনে হচ্ছে সত্যিই তুমি বিপদের মধ্যে আছো। জেরিন বলল, আমি ওই ঘটনাটা সবাইকে বলার পর দস্যুটা তোমাকে দেখতে চেয়েছে এবং হুমকি দিয়েছে, আমি যদি তোমাকে না দেখাতে পারি তবে সে আমাকে জোর করে তুলে নিয়ে যাবে। আমি এখন কি করব ভেবে পাচ্ছি নে। কামাল বলল, এ নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি তোমার পিতামাতা এবং ওই সন্ত্রাসীকে জানিয়ে দাও আগামীকাল রাত 12টার পর আসতে। তারা দরজার পাশে দাঁড়িয়ে দেখবে, কেউ ছাদের উপর উঠে আসবে না। কথাটা তাদের বুঝিয়ে দিও। জেরিন বলল, তুমি কাউকে যেন হত্যা করো না। যদিও কেউ আসে তুমি উড়ে চলে যেও। কামাল বলল, ঠিক আছে, তোমার অনুরোধ আমি রাখব। জেরিন বলল, আমার সব কথা রাখবে। কামাল বলল, তুমি আমার বন্ধু, তোমার কথা আমার রাখতেই হবে। জেরিন বলল, তোমাকে দুঃসময় কাছে পেয়ে আমার জীবন ধন্য। তুমি যদি জিন না হয়ে মানুষ হতে তবে তোমার সাথে আমি সংসার করতাম। তোমাকে আমার খুব ভালো লেগেছে। কামাল মনে মনে ভাবছে, তার পরিচয় দিলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাছাড়া ঘটনার মোড় অন্যদিকে ঘুরে বিপদও ঘনিয়ে আসতে পারে। গ্রামের কেউ আমার সাথে ভয়ে কথা বলে না। কথা বলার মতো যদিও একটা মানুষ পেয়েছি তাও হারাতে হবে। তাকে আমার বিয়ের প্রয়োজন নেই, শুধু বন্ধু হয়ে থাক। জেরিনের চেহারাও বেশ ভালো। মনে হয় কোনো বিশ্ব বরেণ্য শিল্পী রং তুলি দিয়ে তার সর্বোচ্চ মেধা, ধৈর্য আর প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে নিখুঁতভাবে মুখমণ্ডল, আকর্ষিত বিনয়ী দুটি আঁখি, সুঠাম দেহ, হস্তপদ এঁকেছেন। তার বসন ভঙ্গি, কথার মাধুর্য, চলার সৌন্দর্য, তাকানো মায়াবী জাদুর টানে কোনো পুরুষই নিজেকে সামাল দিতে পারবে না। হুমড়ি খেয়ে পড়তেই হবে প্রেম তরঙ্গের অথই জলে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে কূলে পৌঁছে যাবে অনেকেই, কিন্তু পাবে একজন যার ভাগ্য ভালো সেই। জেরিন কামালকে অনেক সময় নীরব থাকতে দেখে বলল, বন্ধু, কি ভাবছো তুমি? কামাল নিজেকে সামলিয়ে নিয়ে বলল, সত্যিই দুর্ভাগ্য আমার, আবার সৌভাগ্য আমার। তার মানে? কামাল বলল, আমি জিন না হলে তোমার সাথে দেখা হতো না, আর মানুষ হলে তোমার সাথে কথা বলা যেত না। তোমার সাথে আমি কথা বলতে পারছি, এটাই আমার সৌভাগ্য। আর তোমাকে বিয়ে করতে পারবো না, এটা আমার দুর্ভাগ্য। যাই হোক, সবার আশা পূরণ হয় না, সেহেতু যে আশা কোনোদিন পূরণ হবার নয় সেটা নিয়ে ভাববার প্রয়োজন নেই। তোমার সব সমস্যার সমাধান আমি করে দেব, এ নিয়ে তোমাকে কিছুই ভাবতে হবে না। জেরিন বলল, তবে কাল আসবে তো? কামাল বলল, তোমার বিপদ থেকে মুক্ত করার জন্য আসতেই হবে। অনেক রাত হয়েছে, আজ আসি। হেঁটে একটু দূরে গিয়ে উড়ে চলে গেল। জেরিন তাকিয়ে রইল আকাশের দিকে। কামালের চাচাতো বোনকে বিভিন্ন গ্রাম থেকে দেখতে আসছে। তাদের দেখে পছন্দ হচ্ছে, কিন্তু মেয়েটির সাথে জিনের সম্পর্ক আছে শুনে কাউকে কিছু না বলেই তারা পালিয়ে যাচ্ছে। মদনপুর থেকে এসেছে দেখতে, তাদেরও মেয়ে দেখে পছন্দ, আবার বাড়িঘর দেখেও পছন্দ হয়েছে। অপেক্ষা করছে বিয়ের দিন তারিখের জন্য। তাদের একজন লোক বাইরে গিয়েছিল, সে এসে গোপনে জানিয়ে দিল মেয়েটির জিনের সাথে সম্পর্ক আছে। পাড়ার লোকের মুখে শুনে এসেছে। কথাটা শোনার পর তারা বলল, বিয়ের দিন তারিখটা আমরা বাড়ি গিয়ে সবার সাথে পরামর্শ করে ঘটকের মাধ্যমে জানিয়ে দেব বলে তারা বাড়ি থেকে বের হয়ে গেল। এ বিয়েটাও হবে না বলে ধরে নিয়েছে বাড়ির লোকজন। বাড়ির কেউ আর ভালো চোখে দেখছে না আমেনাকে, বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। সবাই কামালের সাথে কথা বলাটাই দায়ী করছে। আমেনা কারো কথার উত্তর দিতে পারছে না। এক কথা বললে
হাজার কথা শুনতে হচ্ছে। বড় ভাই আর পিতা মাঝে মধ্যে লাঠি নিয়ে মারতে উদ্যত হচ্ছে। বাড়িতে থাকতে হচ্ছে তার মরার মতো। আমেনা ভাবছে এই সমাধান হয়তো কামালই করতে পারে, কিন্তু তার সাথে দেখা করার উপায় কি? তার পিতা এবং বড় ভাই মাঠের দিকে গেলে সেই সুযোগে খুবই গোপনে গেল কামালের কাছে। কামাল বসে আছে। আমেনা আস্তে আস্তে গিয়ে কাছে বসে সমস্ত ঘটনা খুলে বলল। সব কথা শুনে কামাল বলল, এখানেই তোর বিয়ে হবে, এ নিয়ে তোর আর কিছুই ভাবতে হবে না, তুই গোপনে বাড়ি ফিরে যা। আমেনা বলল, ভাইজান খেয়াল রাখিস যেন নতুন কোনো সমস্যায় জড়িয়ে না পড়ি। কথাটা বলে আমেনা নিজেকে আড়াল করে বেরিয়ে গেল। কামাল ভাবছে এখন উপায় কি। বেরিয়ে পড়ল তাদের সন্ধানে। জানতে পারল মদনপুরের কিরামত আলীর ছেলে জয়নালের সাথে বিয়ে ঠিক হয়েছিল। এ বাড়িটি কামালের পূর্বের চেনা। সে একটি বাঁশের চোং তৈরি করে তা ফুটো করে দড়ি বেঁধে রেখে দিল। রাতে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বাঁশের চোং এর দড়িটা গলায় পরিয়ে বেরিয়ে গেল। সে কিরামতের ঘরের টালি দিয়ে ছাওয়া চালের উপর বসলো। এ সময় কিরামত তার স্ত্রী এবং ছেলে আমেনাকে নিয়েই কথা বলছে। কিরামত বলছে, অনেক মেয়ে দেখার পর এই মেয়েটিই আমার পছন্দ হলো, কিন্তু ভাগ্যেই জুটল না। স্ত্রী বলল, পছন্দ যখন হয়েছে তখন বিয়ে হলে দোষ কি? তাকে না হয় আর ওই গ্রামে যেতে দেব না। কিরামত বলল, আরে তুই জানিস নে, ওই জিন কোনো ফকির কবিরাজ তাড়াতে পারিনি। জয়নাল বলল, আমরা নিরীহ লোক, বাইরের ঝামেলা বাড়ি আনার দরকার নেই। কামাল বুঝতে পারল এ বিয়ে আর হবে না। এখন তার কার্যক্রম চালাতে হবে। একটি টালি উঁচু করে বাঁশের চোং এর এক পাশ ঢুকিয়ে গম্ভীর স্বরে বলল, এই কিরামত আলী, তুই যে মেয়েটি দেখে এসেছিস তার সাথেই তোর ছেলে বিয়ে দে। মেয়েটি নম্র, ভদ্র এবং ধর্মভীরু। ওই মেয়েটি তোদের সবার মঙ্গল বহন করবে, আর ওকে বিয়ে না করলে অমঙ্গল হবে। ওর ঘাড়ে জিন ভূত কিছুই নেই, লোকে যা বলছে সবই মিথ্যে। কিরামত ভয়ে ভয়ে বলল, আপনি কে বাবা? কামাল বলল, তোর দাদার দাদা ছিল ফকির, আমি তার জিন। তার মৃত্যুর পর থেকে আমি তোদের বাড়ির আশেপাশে থাকি, তোদের পাহারা দিয়ে রাখি এবং মঙ্গল কামনা করি। আমি তোদের পরিবারের একমাত্র হিতাকাঙ্ক্ষী। আমার কথা অমান্য করলে তোদের বিপদ হবে। আমি আসি। উড়ে চলে গেল কামাল। তারা তিনজন সিদ্ধান্ত নিল আগামীকালই আমেনাকে বউ বানিয়ে এ বাড়িতে নিয়ে আসবে এবং কারো কথায় কর্ণপাত করবেন না। রাত 12টার আগেই জেরিন ছাদে পায়চারি শুরু করলো। তার পিতামাতা এবং সেই সন্ত্রাসী আড়ালে দাঁড়িয়ে আছে। সময় শেষ হবার পরও জিন আসছে না। সন্ত্রাসী রাগে দাঁত কিটিমিটি করছে। দীর্ঘ সময় অপেক্ষায় জ্বলছে তার সর্বশরীর। রাগ সংবরণ করতে পারছে না। অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো জেরিনের পিতা মাতাকে। জেরিনকে বলল, তোর জিন না এলে আজ তোকে পা ধরে ছুঁড়ে দেব নিচেই। কথাটা শুনে জেরিনের কান্না আসছে। আজ তার ভাগ্যে কি আছে আল্লাহই জানে। ফটফট করছে ছাদের উপর। মনে হচ্ছে ছাদ থেকে লাফিয়ে নিজেই আত্মহত্যা করি। এ সময় কামাল নেমে এলো ছাদের উপর। জেরিন খুশিতে ডগমগ হয়ে উঠল, কিন্তু কামালকে দেখে আতঙ্ক শুরু হয়েছে ওই তিনজনের মধ্যে। কামালের মাথায় বাঁধা হলুদ ফিতা, জরির কুচি মুখমণ্ডলে আর হাতে জ্যোৎস্নার আলোয় যেন ঝলমল করছে। সত্যিই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এ জিন ছাড়া অন্য কিছু নয়। জেরিনের পিতামাতা থরথর করে কাঁপছে। তাদের মেয়ের এই জিনকে আর কোনোদিন সরানো যাবে না এবং কোনো মানুষের সাথেও তার বিয়ে দেয়া হবে না। সন্ত্রাসী অনেক সাহসী। সে মনে মনে ভাবছে, জিনকে ধরে ফেলে আমি উচিত শিক্ষা দেব, সে যাতে আর কোনোদিন মানুষের দিকে না তাকায়। ওকে ধরে কায়দা মতো ধুলাই দিতে পারলে আর কোনোদিন জেরিনের কাছে আসবে না। গোপনে আস্তে আস্তে এগিয়ে আসছে। কামালও এটার জন্য প্রস্তুত ছিল। হাত 10 দূরে থাকতে কামাল সোজা উপরে উঠে
উঠে গেল। তাকিয়ে আছে সবাই তার দিকে। উপরে ছায়ার মতো দেখা যাচ্ছে। কামাল বাঁশের চোং মুখে দিয়ে গম্ভীর স্বরে বলল, এই সন্ত্রাসী, জেরিনের শরীরে স্পর্শ করলে তোর পরিবারের কেউ দুনিয়ায় বেঁচে থাকবে না। তোর দিকে আমার খেয়াল থাকবে। মানুষ হত্যা ছেড়ে না দিলে তোর মৃত্যু অনিবার্য। ভুলেও তুই আমার পিছনে লাগার চেষ্টা করিস নে, করলে মরবি। বলে চলে যাওয়ার পর খুনি থরথর করে কাঁপতে কাঁপতে জেরিনকে বলল, জেরিন, আজ থেকে তুই আমার ছোট বোন। আমি তোর উপকার ছাড়া কোনো ক্ষতি করব না। আমার মাতা পিতা ভাই বোন নিয়ে বসবাস করি, তাদের কোনো ক্ষতি না হয় সেদিকে তুই খেয়াল রাখিস। জেরিন বলল, তুমি আমাকে বুঝতে পেরেছ, এটাই তোমার মুক্তি। অন্যায় পথ ছেড়ে দিলে খোদাও মুক্তি দেবেন। ভুল পথে অশান্তি বাড়াই শান্তি আসে না ভাই। সত্য সঠিক পথই একমাত্র শান্তির পথ, যে পথে ইহকাল পরকাল দুই কালেই শান্তি পাওয়া যায়। সাময়িক শান্তির জন্য অনন্তকালের অশান্তি ডেকে এনো না ভাই। আমি দোয়া করি খোদা যেন তোমার মঙ্গল করেন। সন্ত্রাসী বলল, আজ থেকে আমি কুপথ পরিহার করে সুপথে পদার্পণ করলাম। যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকব ততদিন তোর কথা মনে রাখব বোন। তুই আমার জন্য দোয়া করিস। বলে বিদায় নিল। পিতামাতা ঘটনা অবলোকনের পর হতবাক হয়ে গেছে। সারা জীবন তারা জিনের নাম শুনেছে কিন্তু চোখে দেখেনি। তাও আজ দেখল যে সন্ত্রাসীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়নি, সেও আজ ভালো হয়ে গেল। সবই তাদের সামনে ঘটে গেল। মেয়েটাও যে এখন কুমিরের মুখ থেকে বেরিয়ে বাঘের সম্মুখে, এটাও তাদের বুঝতে বাকি নেই। আতঙ্কিত গ্রামের মানুষ অনেক দিন ধরে কামাল জিনের কবল থেকে মুক্তির উপায় খুঁজছে। কোনো ফকির কবিরাজে এ পর্যন্ত কাজ হয়নি, শুধুই নিয়েছে টাকা। এবার সন্ধান পাওয়া গেল কানিপুর গ্রামের এক নতুন ফকিরের। সে ভারণের মাধ্যমে মানুষের শরীরের সমস্ত রোগের কথা বলে এবং দোয়া তাবিজ দেয়। যত শক্তিশালী জিন হোক তাকে ভারণের মাধ্যমে হাজির করে সাথে সাথে তাড়িয়ে দেয়। তার কাছে জিনের কোনো ক্ষমা নেই, অর্থাৎ সে বর্তমান সময়ের সবচেয়ে বড় ওস্তাদ। তাকে আনতে পারলে গ্রাম থেকে জিন ভূত তাড়ানো সম্ভব হবে। গ্রামের সব বাড়ি থেকে চাঁদা তুলে 10,000 টাকার চুক্তিতে ফকিরকে নিয়ে এলো। তার লম্বা চুল, দাড়ি, লাল রঙের পোশাক, হাতে একটা লাঠি, চোখ বড় বড়, ময়লা কাপড়। হঠাৎ কেউ এই ফকিরকে দেখলে ভয় পাবে। তিনি নাকি এখনো বনে জঙ্গলে বিষধর সাপ, হিংস্র প্রাণীর মাঝে বসে সাধনা করে। বাতাসে ভর করে উড়িয়ে বেড়ায়, ঝড়কে থামাতে পারে, বৃষ্টি নামাতে পারে, আবার সূর্যটা ঢেকে দিয়ে দিনকে রাতে পরিণত করতে পারে। সেহেতু তার দ্বারা এই সামান্য কাজটি অসম্ভব নয়। সে অবশ্যই জিন ভূত তাড়াতে পারবে। হানা পড়ে গেল গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত। ফকির ও তুলোরাশিকে রাখা হয়েছে মাতবরের বাড়িতে। রাতে ভারণ দেয়া হবে কামালদের উঠানে বসে। গ্রামের বয়স্ক, আধা বয়সী, বালক বালিকা সবাই প্রস্তুতি নিয়েছে সরাসরি জিন তাড়ানো দেখার জন্য। কামালদের বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ঝেড়ে মুছে। অবশ্য কামাল ঘটনাটি বুঝে উঠতে পারছে না, সে শুনতেও পারছে না কারো কাছে। তবে শেষ দেখার জন্য প্রস্তুতি নিয়ে আছে। সন্ধ্যা নামার পর তাদের বাড়িতে ধীরে ধীরে লোকের আগমন শুরু হয়েছে। আস্তে আস্তে ভরে গেল তাদের বাড়ি। ছোট শিশুরা পর্যন্ত মায়ের কোলে কান্নাকাটি করছে। ফকির সাহেবকে বসার জন্য ঘরের সামনে একটি পাটি বিছিয়ে তার উপর একটি লেপ, একটি ফুল কাটা কাঁথার উপর 2টি বালিশ এবং একটি হাত পাখা রাখা হয়েছে। ফকিরের সামনে তুলারাশির জন্য দেয়া হয়েছে নামাজের পাটি। ফকির সাহেবকে কয়েকজন লোক নিয়ে এলো পূর্বের রাজা বাদশার সমাদরে। অনেক সময় বসে থাকার কারণে মানুষ ব্যস্ত হয়ে পড়ছে। তারা দ্রুত ভারণ দেওয়ার আহ্বান জানাচ্ছে। ফকির সাহেব আত্ম অহংকারে কাউকে সালাম না দিয়েই আসন গ্রহণ করল। এবার সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো, আপনারা খেয়াল করে শুনুন, জিন ভূত নিয়ে আমি সব সময় খেলা করি। যাকে ইচ্ছে বাঁচিয়ে রাখি, যাকে ইচ্ছে হত্যা করি। আপনাদের গ্রাম আজ থেকে শান্ত হয়ে যাবে। আবারও আপনারা নিশ্চিন্তে চলাচল করতে পারবেন। জিন আপনাদের সামনে হাজির করে
তাকে এমন ধোলাই দেব, আজ তা আপনারা স্বচক্ষে দেখতে পারবেন। জিন আমাকে চিনতে পারেনি, আমি ওকে বাবার নাম ভুলিয়ে দেব। আপনারা আর একটু অপেক্ষা করুন, দেখুন তাকে কি করি। সব দর্শক নীরব হয়ে বসে রইল, কারো মুখে কোনো কথা নেই। কামাল আড়াল থেকে সব শুনে ভাবল কিছু একটা করতে হবে। জিনের নাম ভাঙিয়ে ফকির নিয়ে যাচ্ছে হাজার হাজার টাকা, নিঃস্ব হয়ে যাবে আমার গ্রামের লোক এবং পিতামাতা। ফকিরদের নাটক প্রসারিত না করে আজই ঘটিয়ে দেব জবনিকা। ভাবতে ভাবতে গেল কাছারি ঘরের দিকে। ফকির সাহেব তুলারাশিকে বলল প্রস্তুত নিতে। তুলারাশি তার আসনে নামাজের কায়দায় বসল। ফকির আকাশের দিকে তাকিয়ে মন্ত্র পাঠ করে তুলারাশির শরীরে ৩-৪ বার ফুঁক দিল। মাঝে মাঝে উপর দিকে তাকিয়ে বলছে, আয় 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 আয়। অনেক সময় পার হয়ে গেল, জিন আসছে না। উপস্থিত সবাই জিনের কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গেছে। কি হচ্ছে আর কি হবে কেউ ভেবে পাচ্ছে না। হঠাৎ তুলারাশি ২-৩ হাত সামনে লাফিয়ে পড়ে কাফা এবং উচ্চ কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম উস্তাদ। আতঙ্কিত মানুষ ভয়ে উঠে পালাবার জন্য প্রস্তুত। ছোট ছেলেমেয়েরা মাকে জড়িয়ে ধরে কাঁদছে। ফকির দ্রুত ওয়ালাইকুম সালাম বলে ভীত মানুষদের উদ্দেশ্যে বলল, আপনারা শান্ত হয়ে বসুন, আমি এখানে থাকতে জিন আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। সবাই আস্তে আস্তে বসলো। তুলারাশি বলল, ওস্তাদ আমাকে ডেকেছেন কেন বলুন? আমি অনেক দূর থেকে এসেছি, আমার আবার ফিরে যেতে হবে। কি বলতে চান বলুন? ফকির বলল, বাবারে, এই বাড়িওয়ালার ছেলের নাম কামাল, তার ঘাড়ে যে জিন আছে তাকে তুমি চেনো? তুলারাশি বলল, হ্যাঁ চিনি, কি করতে হবে তাই বলুন। ফকির বলল, ও আমার কথায় এখানে আসেনি, তুমি ওকে ধরে আনতে পারবে? তুলারাশি বলল, ওকে সহ ওর মা বাপ ভাই বোন সবাইকে ধরে আনবো। ফকির বলল, সবাইকে না, শুধু ওকে ধরে আনলেই হবে। তুলারাশি বলল, আপনি ২ মিনিট অপেক্ষা করুন, আমি ওকে ধরে নিয়ে আসছি। ফকির জনগণের উদ্দেশ্যে বলল, আপনারা শান্ত হয়ে বসুন, আজ আমি ওই জিনকে কিভাবে শাস্তি দেব সেটা দেখে যাবেন। তুলারাশি অন্য সুরে বলল, আমাকে ডেকেছেন কেন ওস্তাদ? ফকির বলল, তোমাকে কামালের ঘাট থেকে নেমে যেতে হবে। তুলারাশি বলল, আমি ওকে ছোটকাল থেকে ভালোবাসি, সেহেতু ওর কাছ থেকে আমি যাব না, আপনি অন্য কথা বলুন। ফকির বলল, আমি এসেছি তোমাকে তাড়ানোর জন্য, সেটা কি তুমি বুঝেছো? তুলারাশি বলল, ওস্তাদ আপনার সব কথা মানতে রাজি, কিন্তু এটা আমি মানতে পারবো না। ফকির আক্রমণাত্মক ভাবে বলল, এই তোকে আমি আজ পুড়িয়ে মারবো, সবার সামনে তোকে হত্যা করে দেখিয়ে দেব আমি কত বড় ফকির। কামাল ফোর থেকে বাঁশের চোং এর মধ্যে মুখ দিয়ে গম্ভীর স্বরে বলল, এই ভণ্ড ফকির, আজ তোর ক্ষমা নেই, তোকে আজ আমি হত্যা করব। বলার সাথে সাথে সমস্ত লোকের মধ্যে আতঙ্ক বিরাজ করলো। উপর নিচে সহ তাকাতাকি করছে চারিদিক। ফকিরের মুখ দিয়েও আর কোনো কথা বের হচ্ছে না। কামালের চোংটি মুখের কাছে আনতে গিয়ে দড়ি কেটে সোজা গিয়ে পড়ল তুলারাশির পিঠে। তুলারাশি চিৎকার দিয়ে বলল, ওরে মাগো, ওরে বাবা গো, মরে গেছি বলে সামনের দিকে দৌড় শুরু করলো। অনুষ্ঠানের সমস্ত লোক দিক বেদিক ছোটাছুটি শুরু করেছে, বুকে বুকে বেঁধে পড়ছে উঠছে। সকলের একসাথে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা, চিৎকার চেঁচামেচি, ছোট ছেলে মেয়েদের সাথে মহিলাদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকা। ফকিরও থাকতে পারেনি বসে, দৌড়ে পালাবার সময় পুঁইশাকের টালের খুঁটি বুকে বেঁধে টাল পড়লো তার পিঠের উপর। ভাবলো জিন তাকে জাল দিয়ে আটকিয়ে ফেলেছে, চলছে ছাড়ানোর চেষ্টা। পুঁইশাক থেকে ছাড়ালে বেঁধে যাচ্ছে কুঞ্চিতে, আর কুঞ্চি থেকে ছাড়িয়ে বেঁধে যাচ্ছে পুঁইশাকের গাছে। দুনিয়ায় আর বেঁচে থাকা গেল না ভেবে শুরু করলো চিৎকার, বাঁচাও, কে আছো বাঁচাও, আমি জিনের জালে আটকা পড়ে গেছি, আমাকে উদ্ধার করো। পাশের কুঞ্চির খোসায় শরীর ক্ষত বিক্ষত, কোন রকমে ছাড়িয়ে দৌড়াতে গিয়ে উঠানে রাখা কোলাই বেঁধে মাটিতে পড়ে ২-৩ পাল্টি দিয়ে উঠে, মা রে বাবা রে বাঁচাও, আমারে বাঁচাও বলতে বলতে পালিয়ে গেল। কামাল কাছারি ঘরের সামনে দাঁড়িয়ে ভাবছে, মনের খায়েশ মিটাতে গিয়ে কি অবস্থা শুরু হয়ে গেল। শান্তিপ্রিয় গ্রামবাসীর হলো ঘুম হারাম,
এ থেকে পরিত্রাণের উপায়ও সে খুঁজে পাচ্ছে না। পিতামাতার দিকে তাকালেও যেন তার কান্না পাচ্ছে, বুঝে উঠতে পারছে না সে কি করবে। এ সময় লাথা এসে বলল, বন্ধু ঘরে চলো, সুখবর আছে। লাথা পাশে বসে বলল, বন্ধু ওই লোকটিকে আমি সেবা যত্ন করে সুস্থ করেছি। তোমার উপর তার প্রচন্ড বিশ্বাস এসেছে এবং বলেছে ওই গুপ্তধন উদ্ধার করে তোমাকে অর্ধেক নিতে। আমি তোমার চেহারায় তার বাড়িতে ছিলাম। কামাল বলল, তবে কি ওই সম্পদ উদ্ধার করতে আমার যেতে হবে? লাথা বলল, তুমি না গেলেও হবে, আমি আমার ভূত সঙ্গীদের নিয়ে ওসব তুলে অর্ধেক ওই লোকটিকে দিয়ে আসব আর অর্ধেক এখানে নিয়ে আসব। কামাল বলল, কবে নিয়ে আসবে? লাথা বলল, আজ রাতেই তুমি সব পেয়ে যাবে। যতক্ষণ না নিয়ে আসি ততক্ষণ তুমি এখানে অপেক্ষা করবে। কামাল বলল, কিন্তু বন্ধু ওসব কোথায় বিক্রি করব আর কিভাবে ব্যবহার করব সেটাও তো আমি বুঝতে পারছি নে। লাথা বলল, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না বন্ধু, আমি ওসব বিক্রি করে দুলকি গ্রামের পুরনো জমিদার বাড়িটি কিনে দেব। অবশ্য ওখানেও কিছু সম্পদ পাওয়া যাবে। কামাল বলল, বাড়িটি কি বিক্রি করবে? লাথা বলল, আমার জানা মতে বাড়িটি বিক্রির জন্য খরিদ্দার খোঁজা হচ্ছে। কামাল বলল, বন্ধু তুমি তো আমাকে এত উপকার করতে যাচ্ছ, কিন্তু আমি তোমাকে কিভাবে উপকার করলে তুমি খুশি হবে? লাথা বলল, বন্ধু তুমি আমার উপকার করতে পারবে কিনা জানি নে, তবুও বলি আমার স্ত্রী আটক রয়েছে আমজাদ ফকিরের কাছে, তাকে এনে দিতে পারলে এটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। কামাল বলল, তোমার আর কোনো চিন্তা নেই, আমি ভাবিকে উদ্ধার করে নিয়ে আসব। তুমি যাবার সময় ভাবিকে বলে যেও সে মুক্তি পাওয়ার পর যেন আমার সাথে এখানে আসে। লাথা কামালের হাত জড়িয়ে ধরে বলল, তোমার কথা যেন সত্যি হয়। তোমার সাথে দেখা না হলে জীবনে হয়তো আর কোনোদিন আমার সঙ্গীকে ফিরে পেতাম না। আমার স্ত্রীর নাম কান্তা, আমি এখনই গিয়ে জানিয়ে দিচ্ছি। চলে গেল লাথা। কামাল মনে মনে ভাবছে, ওই ফকির তার পিতার নিকট থেকে 7,000 টাকা নিয়েছে এবং তার মাকেও পিটিয়ে আহত করার ব্যবস্থা করেছে। সেহেতু আজ সুদে আসলে আদায় করে ছাড়ব। রাতে প্রস্তুতি নিয়ে বেরিয়ে গেল ফকিরের উদ্দেশ্যে। ফকির 20,000 টাকা গুনে বালিশের নিচে রেখে মাথা উঁচু করার সাথেই কাঁধের উপর 3-4 লাথি দিয়ে নামলো মাটিতে। ভয়ে ফকিরের সমস্ত শরীর থরথর করে কাঁপছে। কামালের দিকে তাকিয়ে বলল, আপনি কে? কামাল বলল, আমি কিবলিং দানব, আমি কামালের ঘাড়ে আসি। ওর পিতার নিকট থেকে যে টাকা নিয়েছিস সে টাকা ফেরত দে, নইলে তোর ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেব। কোনো মন্ত্র আমার শরীরে স্পর্শ করবে না, আর তা চালানোর চেষ্টা করলে এক খামসা দিয়ে তোর কলিজাটা বের করে খেয়ে ফেলবো। ফকির টাকার বান্ডিল বের করে দিয়ে বলল, এতে 20,000 টাকা আছে, আপনি সব টাকা নিয়ে যান, তবুও আমাকে প্রাণে মারবেন না বাবা। টাকা নিয়ে বলল, কান্তা ভূতকে ছেড়ে দে, ওকে আমি নিয়ে যাব। ফকির বলল, এক্ষুনি দিচ্ছি বাবা। মন্ত্র পাঠ করে ফুঁক দেওয়ার সাথেই কান্তা ভূত এসে হাজির হলো। ফকির বলল, তুমি ইনার সাথে চলে যাও। কামাল বলল, চলো। বলে ঘর থেকে বেরিয়ে দুইজন উড়ে গেল। কাছারি ঘরের সামনে নেমে বলল, ভাবি আমি তোমাকে না ডাকা পর্যন্ত এখানে থাকবে, ঘরের দিকে তাকানোরও দরকার নেই। কামাল ঘরে ঢুকে পাখা লুকিয়ে কাপড় পাল্টিয়ে বলল, এসো ভাবি। কান্তা ঘরে প্রবেশ করে খাটের উপর বসে বলল, তুমি মানুষ কি জিন তা আমার জানার দরকার নেই ভাই, তুমি আমাকে উদ্ধার করেছো এটা যেমন সত্যি তেমন সত্যি আমি তোমার বন্ধুর স্ত্রী। কখনো যদি অজান্তে কোনো ভুল করি তবে তুমি আমাকে ক্ষমা করে দিও। কামাল বলল, ও কথা বলে আমাকে লজ্জা দিও না ভাবি, আমি তোমার ভাই, তুমি আমার বোন, ভুল ত্রুটি তো উভয়েরই হতে পারে। যাই হোক, অনেক দিন তুমি কি খেয়েছো কি না খেয়েছো তার কোনো ঠিক নেই, কি খাবে বলো? কান্তা বলল, আমরা না খেয়েও বেঁচে থাকি, আবার খেতেও পারি, তবে ভাত খাওয়ার উপর আমার বেশ লোভ আছে। কামাল মাকে রান্না করার কথা বলতে গেল, ঘুমিয়ে পড়েছে তার পিতামাতা। দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, মা, মাগো, ও মা। মার ঘুম ভেঙে উঠে বলল, কি বাবা? কামাল বলল, দরজা খোলো মা। আলো জ্বালিয়ে দরজা খুলে দিয়েই পিছিয়ে যাচ্ছে ভয়ে। তার পিতা ঘুম থেকে জাগলেও কোনো কথা বলছে না, বিপদের আশঙ্কায়। কামাল বলল, মা, আমি তোমার একমাত্র সন্তান, কোন সন্তান কি তার পিতা মাতার ক্ষতি করতে পারে? তোমরা আমাকে ভয় পেও না মা। মা একটু
একটু সাহস পেয়ে বলল, বল খোকা। কামাল বলল, ঘরে কি চাউল ডাউল আছে? মা বলল, 9 কেজি চাল আর 1 কেজি ডাল আছে। কামাল বলল, ওগুলো সব রান্না করো, আমার কিছু মেহমান আসবে, তাদের খাওয়াতে হবে। এই রাতে এত মেহমান কোত্থেকে আসবে? তাছাড়া আমরা কাল কি খাবো? কামালের পিতা বলল, ওটা তোমার ভাবতে হবে না। কামালের মা বলল, তাহলে তুমি আমার সাথে একটু সাহায্য করো। কামাল বলল, হ্যাঁ বাবা, তুমি মাকে সাহায্য করো। কথা বলেই পিতা পড়ল বিপদে, মুড়ামুড়ি দিয়ে উঠিয়ে বলল, চলো যাই। কামাল ফিরে গেল কাছারিতে। রাত অনেক হয়েছে, রান্না শেষে দুইজনের ঘুমও আসছে। পিতা ভাত নিয়ে অন্ধকারে কাছারি ঘরে প্রবেশ করে বলল, ভাত কোথায় রাখবো বাবা? কামালের ঘুম আসছিল, হঠাৎ জেগে বলল, এখানে রাখো বাবা। পিতা খাটের উপর গামলা রাখতে গিয়ে কাত হয়ে যাওয়ায় সরিয়ে রেখে টাকার বান্ডিলটা হাতে নিয়ে বলল, এখানে এটা কি বাইরে ফেলে দেব? কামাল বলল, বাবা ওটা টাকার বান্ডিল, তুমি নিয়ে যাও, কাল সকালে বাজার করে নিয়ে এসো। পিতা বান্ডিলটা কোমরে গুজে আস্তে আস্তে নেমে গেল রান্নাঘরে। ল্যাম্পের আলোয় দেখলো অনেক টাকা, খুশিতে যেন তার বাক রুদ্ধ হয়ে আসছে। কামালের মা বলল, অত টাকা তুমি কোথায় পেলে? কামালের পিতা বলল, তোমার ছেলে দিয়েছে। কথাটা শুনে মায়ের মনেও আনন্দের দোলা লাগে। অনেক দিন অনাহারে অর্ধাহারে থাকার পর দুঃখ বেদনায় ভারাক্রান্ত হয়ে যে হাসি বিদায় নিয়েছিল অনেক দিন আগে, আজ যেন তা আবার দুটি মনের কোণ দিয়ে জ্যোৎস্নার আলোর মতো প্রস্ফুটিত হচ্ছে। কামাল ওই ঘরে কাউকে যেতে দিতে চায়নি। তার ঘুমের কারণেই পিতা ঢুকে পড়েছে। সে রান্নাঘরে গিয়ে ডাল, লবণ, কাঁচা ঝাল, পেঁয়াজ এবং পানি নিয়ে গেল। সেই সাথে আলোর জন্য হারিকেনটাও দিল মা। দুইজন তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আর আসছে না। এদিক ওদিক করে দুইজন উঠে পড়ল, বাতিটার আলো কমিয়ে টাকা গোনা শুরু করলো। জেরিন প্রতি রাতে ছাদের উপর পায়চারি করে। কামাল আসেনি অনেকদিন। ক্ষোভে দুঃখে যেন তার অন্তরটা ফেটে যাচ্ছে। কি করবে এখন কিছুই বুঝে উঠতে পারছে না। জিন দিয়ে সন্ত্রাসীর সাথে বিয়ে ভাঙতে গিয়ে এখন তার বিয়ের পথ একেবারেই বন্ধ। গ্রামে প্রচার হয়ে গেছে তার বিয়ে হয়েছে জিনের সাথে, এবং সে জিন ওই সন্ত্রাসীকে বিয়ে না করার জন্য হুমকিও দিয়েছে যে তাকে বিয়ে করবে তাকে সপরিবারে হত্যা করা হবে। এ ঘটনা শোনার পর সহজ সরল কোনো মানুষ এগিয়ে আসবে না। আবার জিনের সাথে কোনো লোক মৃত্যুর ভয়ে শত্রুতা করতে যাবে না। বাইরের গ্রামের কেউ বিয়ের প্রস্তাব নিয়ে এলে গ্রামের লোকেরা তাকে এমনভাবে বুঝিয়ে দেয় সে আর মুখ খোলে না। তার জীবন যৌবন ওই ছাদের উপর শেষ হয়ে যাবে। জীবনে কোনোদিন পারবে না স্বামীর আদর সোহাগ, সন্তানের ভালোবাসা, সংসারের সুখ শান্তি। নিরাশ জীবন যাপনই তার ভবিষ্যৎ ভেবে অশ্রুধারার গতিরোধ হচ্ছে না কোনো সান্ত্বনার বাঁধে। কি করতে কি হয়ে গেল এ প্রশ্নের জবাবও মিলাতে পারছে না সে। অসহ্য যন্ত্রণার দাবানল অহর্নিশি তার বুকে। আজ সে বড় একা। পৃথিবীতে তার দুঃখের কথা শোনার মতো কোনো লোক নেই। আপন জনেরাও এখন তাকে ভয় পেয়ে দূরে থাকে। কামাল ছাদে নেমে জেরিনের দিকে এগিয়ে আসছে। জেরিন রাগে রাগে বলল, আমি কি বিপদে আছি তুমি কি তা জানো? আমাকে বিপদে ফেলে সেই গেলে আর কি মনে পড়েনি আমার কথা? কামাল বলল, তুমি তো আমার স্ত্রী নও যে আমার প্রতি রাতে তোমার কাছে আসতে হবে। তাছাড়া তোমার আমার মাঝে কোনো ভালোবাসাও নেই, আছে শুধু বন্ধুত্ব। সেহেতু সময় পেলেই তো তোমার কাছে আসবো। যাকো সব কথা। কে তোমার উপর নির্যাতন চালিয়েছে তাই বলো, আমি তাকে এখনই হত্যা করব। জেরিন বলল, আমার উপর আর কারো নির্যাতন চালাতে হবে না। নির্যাতন এমনিতেই শুরু হয়ে গেছে, আর চলবে মৃত্যুর আগ পর্যন্ত। কামাল বলল, বুঝলাম না। জেরিন বলল, বুঝলে না? কামাল বলল, না। জেরিন বলল, সারা গ্রামের মানুষ জেনে গেছে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। এ কারণে আমাকে কেউ দেখতে আসতেও ভয় পায়। আমি কি এখন এই ছাদের সাথে সংসার করব? কামাল বলল, বেশ তো। এই ছাদের বিশাল দেহের উপর তুমি হাঁটবে, দৌড়াবে, গান গাইবে, আনন্দ উপভোগ করবে। এর চেয়ে বেশি শান্তি কোথায় পাবে? জেরিন বলল, এখন তুমি এর একটা সমাধান করে দাও। কামাল বলল, কতজনের সাথে তুমি বিয়ে করতে চাও? জেরিন বলল, তার মানে? কামাল বলল, এই যে বললে আমার সাথে তোমার বিয়ে হয়েছে,
আবার অন্য লোকের সাথে বিয়ে করতে চাও, এটা কি ঠিক? জেরিন বলল, আমি খুব বিপদের মধ্যে আছি, তুমি হেয়ালি ছেড়ে আমার বাঁচার উপায় বের করে দাও। কামাল বলল, আমি কিভাবে তোমাকে বাঁচাবো সেটা তোমাকেই বলতে হবে, আমি তো তোমাদের সমাজের রীতিনীতি আচার আচরণ কিছুই বুঝি নে। জেরিন বলল, জিনের ভয়ে আমাকে বিয়ে করতে কেউ সাহস পাচ্ছে না, তাদের মনে সাহস জোগানোর মতো কোনো কৌশল কি তোমার জানা নেই? কামাল বলল, কাউকে ভয় দিতে বললে সেটা পারবো, ধরে আনতে বললে সেটাও পারবো, কিন্তু ওটা আমার জানা নেই। জেরিন বলল, শালার জিন, তুমি এসে আমার জীবনটা বরবাদ করে দিলে, তুমি একটা উপায় বের করে দাও। কামাল বলল, উপায় একটা আছে। জেরিন বলল, কি? কামাল বলল, কেউ যদি তোমাকে বিয়ে করতে রাজি না হয় তবে আমার সাথে বিয়েটা হয়ে যাক। জেরিন বলল, তুমি ফুরুত করে উড়িয়ে গেলে আর পাওয়া যাবে না, জিন আর মানুষে কি সংসার করা যায়? কামাল বলল, তবে শোনো, তোমার মতো আমার আরো একজন পুরুষ বন্ধু আছে, ছেলেটির নাম কামাল, সে খুবই ভালো, অর্থ সম্পদ অনেক আছে, সংসারে কোনো অভাব নেই, তুমি ইচ্ছে করলে তাকে বিয়ে করতে পারো। জেরিন বলল, তুমি তার সম্পর্কে ভালো করে জানো তো? কামাল বলল, সে আমার বন্ধু, আমি তার সম্পর্কে জানবো না? তুমিও আমার একজন বন্ধু, তুমি ভালো না হলে তো তার সাথে বিয়ে দিতাম না, এখন তুমি রাজি হলে আমি ওর সাথে কথা বলতে পারি। জেরিন বলল, আমি ওকে আগে দেখব, কথা বলবো, ভালো লাগলে বিয়ে হবে, নইলে বাদ। কামাল বলল, আমার উপর যদি তোমার বিশ্বাস না থাকে তবে শেষ শব্দটাই হোক। জেরিন বলল, আরে ওটা তো আমি এমনি বললাম, জিনেরা ঠাট্টাও বোঝে না, তুমি ওকে কাল নিয়ে এসো। কামাল বলল, ওকে পিঠে চড়িয়ে আনা সম্ভব নয়, তুমি কোথায় দেখা করতে চাও বলো, আমি সেখানে পাঠিয়ে দেব। জেরিন বলল, তবে খাল পাড়ে পাঠিয়ে দিও, আমি বাবলা গাছ তলায় বিকেলে তার জন্য অপেক্ষা করব। কামাল বলল, এখন ভিতরে যাও, আমি চলে যাচ্ছি। কামাল উড়ে গেল। জেরিন ভিতরে প্রবেশ করলো। লাথা কামালের হাতে কাগজপত্র দিয়ে বলল, বন্ধু, জমিদার বাড়িটি তোমার নামে কেনা হয়েছে, আজ রাতে তোমাদের এই বাড়ির সমস্ত মালামাল ওই বাড়িতে পৌঁছে দেব, তোমরা সকালে গিয়ে বাড়িতে উঠবে। কামাল বলল, এত তাড়া কিসের? লাথা বলল, তোমার ভাবি দীর্ঘদিন আটক থাকার পর দেশে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছে, তাই তোমাকে গুছিয়ে দিয়ে আমরা বেরিয়ে আসি। কামাল বলল, খাওয়া দাওয়ার বিষয় নিয়ে কি কিছু ভেবেছো? লাথা বলল, আমি যা রেখে যাব তা তোমরা 6 মাসেও ফুরাতে পারবে না, এর মধ্যে আমরা চলে আসব। কামাল বলল, আমি দ্রুত সময়ের মধ্যে বিয়ে করতে যাচ্ছি, এ সময় তুমি পাশে থাকার খুবই প্রয়োজন ছিল। লাথা বলল, বন্ধু, আমরা ফিরে এসে ভাবির হাতের রান্না খাবো, এ সময় তুমি আমাকে যেতে না দিলে আমাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হবে, আমার স্ত্রীর মধ্যে খুবই অশান্তি বোধ করছে, এর মধ্যে তার পিতাও অনেকবার খবর পাঠিয়েছে তাকে দেখার জন্য, সেহেতু আমাদের পথ রোধ করে দুজনের মধ্যে অশান্তির সৃষ্টি করে দিও না। কামাল বলল, বন্ধু, তোমার অশান্তি আমারও অশান্তি, আমার বন্ধুর মন ভালো না থাকলে আমারও মন ভালো থাকবে না, ভাবি যে সময় ফিরে আসতে অনুমতি দেই সে সময় তুমি এসো, তবে ফিরে এসে আগে আমার সাথে দেখা করবে। লাথা বলল, বন্ধু, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, দুনিয়ায় আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি শুধু তোমার সাথে থাকবো, তুমি আমাকে নিয়ে ভেবো না। কামাল বলল, তোমার মতো বন্ধু পাশে না থাকলে ভাবনাটা এমনিতেই আসে, তারপরও থাকতে হবে। ঠিক আছে, আজই তোমরা এ বাড়ির মালামাল ও বাড়িতে পৌঁছে দাও। লাথা বলল, তবে তুমি বসো, আমার সহপাঠীরা কে কোথায় আছে দেখি, বলে চলে গেল। বাড়ির মালামাল বহনের কারণে কামাল আজ কোথাও যায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো কারো মাথার নিচে বালিশও নেই। কামালের মা উঠে স্বামীকে ডাকছে, ও কামালের বাপ, উঠে দেখো আমাদের ঘরে কিছু নেই, সব চুরি হয়ে গেছে। কামালের পিতা উঠে দেখলো সত্যিই তাই, ঘরে আর কিছু নেই। তাড়াতাড়ি উঠে কামালের ঘরে গিয়ে দেখলো একই অবস্থা। কামালকে ডাকলে কামাল উঠে বলল, কি হয়েছে বাবা? পিতা বলল, আমাদের বাড়ির সব কিছু চুরি হয়ে গেছে। কামাল বলল, কিছুই চুরি হয়নি বাবা, ওগুলো আমি নতুন বাড়িতে রেখে এসেছি, তোমরা হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নাও, আমরা ও বাড়িতে যাব। পিতা ভাবছে ছেলেটা এবার হয়তো পাগল হয়ে গেছে, রাতে নতুন বাড়ির স্বপ্ন দেখে হয়তো বাড়ির মালামাল নিয়ে কোনো পুকুরে ফেলে দিয়েছে। স্ত্রীকে বলল, তাড়াতাড়ি উঠে পুকুরের দিকে রওনা হওয়া যাক, বিলম্বে পরিশ্রম বাড়তে পারে।
কামাল পিতামাতাকে নিয়ে গেল জমিদার বাড়ি। সেখানে তারা দেখলো সমস্ত মালামাল ঠিকঠাক আছে। পিতা বলল, আমি স্বপ্নে দেখছি নে তো? কামাল বলল, এটা স্বপ্ন নয় বাবা, এটাই তোমাদের বাড়ি। আজ থেকে তোমরা এ বাড়িতেই থাকবে। খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, সবকিছু কিনে রাখা হয়েছে। কামালের মা ঘরে ঢুকে ঘুরে ঘুরে দেখে, বলল, দামি দামি খাট, পালঙ্ক, সোফা, আলমারি, চেয়ার, টেবিল, এসব আমাদের। এ যে ভাবতে পারছি নে, তুই এত টাকা কোথায় পেয়েছিস? কামাল বলল, এসব নিয়ে তোমাদের ভাবতে হবে না, যখন যা প্রয়োজন তখন সেটা চাবে, আমি দেওয়ার জন্য চেষ্টা করব। তবে তোমরা মনে রেখো, এটা অবৈধ টাকার সম্পদ নয়। পিতা বলল, ঠিক আছে, তোমার এই কথাটা সত্যি হলেই আমরা খুবই শান্তি পাব। তোমার কোনো বিষয় নিয়ে আমরা কোনোদিন প্রশ্ন করব না। তবে এত বড় বাড়িতে একটা বৌমা ছাড়া একেবারেই বেমানান। কামাল বলল, সেটাও ব্যবস্থা করা হচ্ছে। পিতা বলল, তবে বিয়েটা কিন্তু ধুমধামের সাথে হবে। কামাল বলল, বিয়েটা হবে গোপনে, মেয়ের পিতা মাতার ইচ্ছায়। আমার বন্ধু বাইরে গেছে, সে ফিরে এলে বড় ধরনের একটা খাওয়ার আয়োজন করা হবে। তাতে 2 গ্রামের সমস্ত লোক দাওয়াত করা হবে। তোমরা তোমাদের সবকিছু গুছিয়ে নাও, আমি বাইরে থেকে ঘুরে আসি। পড়ন্ত বেলায় খাল পাড়ে বসে আছে জেরিন। বাতাসে তার মাথার এলো চুলগুলোর সাথে যেন লুকোচুরি খেলায় মেতেছে। ঠিক থাকতে দিচ্ছে না সিথি, বারবার এলোমেলো করে দিচ্ছে যেন কৌতূহল বসে। কামাল পিছনে দাঁড়িয়ে বলল, আপনি কি জেরিন? জেরিন বলল, হ্যাঁ, আমি জেরিন। আপনি কি কামাল? কামাল বলল, আমি কামাল। আমার বন্ধু আপনার কাছে পাঠিয়েছে 2টি হতাশ জীবনের মিলন ঘটিয়ে পুনঃ শান্তি স্থাপন করতে। আপনি আমার দিকে তাকিয়ে ভেবে চিনতে কথা বলুন। কাছে এসে বলল, আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা সেটাও জানাতে হবে। জেরিন বলল, অপছন্দ হবার মতো কোনো ত্রুটি আমি খুঁজে পাচ্ছি নে। আমার বন্ধু বলেছে তুমি খুব ভালো ছেলে, তার পছন্দেই আমার পছন্দ। কামাল বলল, তবে ঘর বাড়ি জায়গা জমি কি আছে সেটাও তো জানতে হবে, তাই না? দুলকি গ্রামের জমিদার বাড়িটি আমাদের। মাঠের জমি আমরা বর্গা দিয়ে থাকি। ওসব জমিতে যে ফসল পাই তাতেই আমাদের ছোট সংসার চলে, আরো অনেক বেঁচে থাকে। আমি কি আছে আর কি নেই জানতে চাইনে। আপনার সম্পর্কে আমি যা শুনেছি তা অনেক হয়েছে। এখন আপনার পিতামাতার সাথে কথাটা পাকাপাকি করার প্রয়োজন। জেরিন বলল, আমার পিতামাতা এখন 2জনই বাড়িতে আছে, ইচ্ছে করলে এখনই আমার সাথে যেতে পারেন। কামাল বলল, তাই চলুন, বিয়ের কথা কিছুটা এগিয়ে থাক। 2জন হেঁটে গেল বাড়িতে। জেরিন তার পিতামাতার সাথে পরিচয় করিয়ে দিল এবং জানিয়ে দিল এই ছেলেটির সাথে তার বিয়ে হবে। জেরিনের মা তাদের বসতে দিয়ে রান্নাঘরের দিকে গেল। বসার পর তার পিতা কামালকে বলল, বাবা, তুমি যে আশা নিয়ে আমার বাড়িতে এসেছো তা কোনোদিন পূরণ হবার নয়। তুমি নিজেকে বিপদের মধ্যে ঠেলে দিও না। আমরা বেশ কিছুদিন শান্তিতে বসবাস করছি, এ সংসারে আবার আগুন জ্বেলে আমাদের অশান্তি না বাড়ানোই ভালো। কামাল বলল, আমি সব শুনেছি, জিন আপনাদের কোনো ক্ষতি করবে না, আমি কথা দিলাম। পিতা বলল, যে জিন আমাদের সামনে বিয়ে না দেওয়ার জন্য হুমকি দিয়ে গেছে সেই জিন তোমাকে আমাকে কিছুই বলবে না, এর নিশ্চয়তা কোথায়? কামাল বলল, সেই জিন যদি এসে আমার সাথে বিয়ে দিতে বলে তবে কি আপনাদের আর কোনো আপত্তি থাকবে? পিতা বলল, তারপরও সন্ত্রাসীর ভয় আছে, গ্রামের লোকদের চাপের মুখে পড়তে হতে পারে, সেহেতু বিয়ের কথায় আমি ভাবতে পারছি নে বাবা। কামাল বলল, জেরিনকে এখান থেকে গোপনে নিয়ে গিয়ে যদি আমার বাড়িতে বিয়ে হয় তবে এলাকার কেউ জানবে না। আপনারা আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার নাম করে জেরিনকে মাঝে মধ্যে দেখে আসবেন, এটা সম্ভব হয় কিনা? পিতা বলল, এভাবে হলে হয়তো কয়েক বছর পর ঘটনাটা সামাল দেয়া যাবে। এদিকে জাহির করতে হবে জিন তাকে রাতে নিয়ে গেছে। কিন্তু আমি তোমার বাড়ি ঘর কিছুই চিনি নে, মেয়েটিকে কিভাবে ছেড়ে দেব? দুলকি গ্রামের জমিদার বাড়িটি আমার বাড়ি। আপনার মেয়ের কোনো কষ্ট হবে না, বরং শান্তিতে থাকবে। পিতা বলল, মা জেরিন, জিন যদি বলে তবে কি তুমি এই ছেলেটির সাথে যাবে? জেরিন বলল, বাবা, জিন আমাকে তার সাথেই যেতে বলেছে।
তার সাথে আমি পালিয়ে গেলেও যাব। সংসারের সুখ দুঃখ, স্বামীর আদর, সন্তানের ভালোবাসা, সকল নারীর প্রত্যাশা, আমিও তেমনি সংসারের সবাইকে নিয়ে মিলেমিশে বসবাস করতে চাই। এই সুযোগ তুমি হাতছাড়া করলে আমার জীবনে নেমে আসবে করুণ পরিণতি। পিতা বলল, আমি তোর ভবিষ্যৎ চিন্তায় মর্মাহত মা, কিন্তু নানান সমস্যার আবর্তে জড়িয়ে তোকে পাত্রস্থ করতে পারছি নে। এটা ভাগ্যের লিখন বলেই মেনে নিয়েছি, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। তবে তুই যদি ছেলেটির সাথে যেতে চাস তবে আমরা তোকে বাধা দেব না। তোর সুখ শান্তির জন্য আমরা খোদার কাছে ফরিয়াদ করব। জেরিন বলল, আগামীকাল দিনের বেলা আমি সব গুছিয়ে রাখব, সন্ধ্যার পর এখান থেকে পালিয়ে যাব। কামাল বলল, ঠিক আছে, আমি এসে নিয়ে যাব। জেরিনের মা কামালের হাত দুটো ধরে বলল, বাবা, আমার জেরিন যৌবনে পা দেওয়ার সাথে সাথেই শান্তি হারাম হয়ে গেছে। আমি অনেকদিন ওর হাসি মুখ দেখিনি, আর ওর চিন্তায় আমরাও সুখ শান্তি বিসর্জন দিয়ে প্রতিমার মতো শুধু বেঁচে আছি। তুমি আমার মেয়েকে শান্তিতে রাখলে আমরা তোমার জন্য প্রাণ খুলে দোয়া করব। কামাল বলল, আপনারা ওকে নিয়ে কিছুই ভাববেন না, ও আমাদের ছোট সংসারে ভালোই থাকবে। তাছাড়া আপনারা বিভিন্ন আত্মীয় বাড়ি যাবার কথা বলে মাঝে মধ্যে দেখে আসবেন। আজ আমি আসি, কাল এসে ওকে নিয়ে যাব বলে বেরিয়ে গেল। জেরিন কামালের দিকে তাকিয়ে রইল, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে যেন হৃৎপিণ্ডের এক অংশ বুকের পাঁজর ভেঙে বেরিয়ে রাতের নির্দয় আধারের সাথে মিশে গেল। চলে গেল তার শান্তির প্রদীপ, বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তার জীবনের শেষ ভরসা। আসবে তো আবার ফিরে। শুষ্ক মৌসুম, ইচ্ছে করলে মাঠের মধ্য দিয়েও যাতায়াত করার সুযোগ রয়েছে। কামাল কিভাবে কোন পথে কোথায় গিয়ে উঠবে এবং দ্রুত সময়ের মধ্যে বাড়ি পৌঁছে যাবে সেটাও পরিকল্পনা করে উপস্থিত হলো জেরিনদের বাড়ি। জেরিন প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে রেখেছে। অন্ধকার নামার সাথেই তারা পিতামাতার নিকট থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। লুকিয়ে লুকিয়ে গ্রামের শেষ প্রান্তে যাওয়ার সাথেই ৫-৬ জন লোক তাদের ধরে ফেলল। তাদের কাছে ধারালো অস্ত্র থাকায় কামাল ও জেরিন কথা বলার সাহস পেল না। তাদের নিয়ে যাওয়া হলো সেই সন্ত্রাসীর বাড়িতে। কামালকে বেঁধে রাখা হলো একটি গাছের সাথে, জেরিনকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে বেঁধে ফেলল বারান্দার খুঁটির সাথে। সন্ত্রাসী ৩ জনকে পাঠিয়ে দিল বিয়ে পড়ানো মৌলবি ডাকতে, এবং সে জানিয়ে দিল এখনই তার সাথে বিয়ে হবে। জিনের নাটক সাজিয়ে তাকে ফাঁকি দেয়া যাবে না। জেরিন অনেক অনুনয় বিনয়ের পরও সন্ত্রাসী অটল তার কথায়। কামাল বলল, ভাইজান, আপনি আমাদের বড় ভাই, আপনি আমাদের ছেড়ে দিন। সন্ত্রাসী বলল, আমার অনেক দিনের পোষা পাখি তুই ফাঁকি দিয়ে নিয়ে যাবি, আর আমি তোকে সহযোগিতা করব ভেবেছিস? সহপাঠী ২ জনকে বলল, ওর মৃত্যু না হওয়া পর্যন্ত লাঠি দিয়ে পিটাতে থাকবি। তারা শুরু করলো পিটুনি। লাঠির আঘাতে কামালের শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ক্রন্দনে চোখের পানিতে ভিজে যাচ্ছে পায়ের তলার মাটি। নির্দয় পাষণ্ড অমানুষগুলো থামছে না তবুও। কামালের কষ্টে জেরিনের বুকের ছাতি ফেটে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে গলা। অন্তরের উপর প্রচণ্ড আঘাতে একেবারেই দিশেহারা, কোনো কথা নেই মুখে, শুধু সে কাঁদছে। সন্ত্রাসী ঘুরে ফিরে এসে জেরিনকে চড় লাথিও মারছে, আবার বলছে, জিনের জাদু দেখিয়ে আমাকে ভয় দেখিয়ে পালানোর স্বাদ তোকে আজ মিটিয়েই ছাড়বো। মৌলবী সাহেবকে নিয়ে সবাই হাজির হলো। তাকে বসতে দিয়ে জেরিনের সাথে বিয়ের কথা বললে তিনি বললেন, কন্যা সরল মনে রাজি না হলে সে বিয়ে হয় না, অর্থাৎ আমি এ বিয়ে পড়াতে পারবো না। সন্ত্রাসী বলল, হুজুর, এই বিয়েটা পড়ালে আপনি এখনই পাবেন ১০,০০০ টাকা, মোনাজাতের আগেই টাকা পরিশোধ। ভেবে দেখুন আপনি কি করতে চান। হুজুর ভাবছে, এক রাতে ১০,০০০ টাকা কোনোদিন উপার্জন করিনি, এই টাকা দিয়ে প্রায় ১ বছর সংসার চলে যাবে। সেহেতু এ টাকাটা হাত
হাতছাড়া করা যাবে না। গুজামিল দিয়ে টাকা হাতে নিতে পারলেই পগার পার। বলল, কনেকে সাজিয়ে নিয়ে এসো। পিটাতে পিটাতে নিয়ে যাওয়া হলো সাজাতে, ফিরিয়ে আনা হলো একইভাবে। বিয়ে পড়ানোর সময় কামালকে পিটাতে নিষেধ করলো। কামাল যেন শরীরের বোঝা আর উপর দিকে তুলতে পারছে না। তাকিয়ে দেখছে তার জেরিনকে জোর করে বিয়ে করছে, তারই সামনে অন্য লোকে। আজ তার যেন কিছুই করার নেই, শুধু সে দেখতে হবে তার ভালোবাসা, আশা, ভরসা, জীবনের শান্তি সবই হরণ করে নিচ্ছে দস্যুরা। প্রতিবাদ করার মতো সাহস, শক্তি, মনোবল কিছুই নেই তার। নিরুপায় হয়ে সে বন্ধু লাথাকে স্মরণ করতে বাধ্য হলো। লাথা হাজির হয়ে বন্ধুর দৃশ্য দেখে আর সহ্য করতে পারল না। কামালের শরীরে ভর করে গাছের শিকড় সহ টেনে তুলে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। হুজুর দোয়া দুরুদ পাঠ করার পর কবুল বলার সময় আরেকজন বলল, ওই যে সে লোক গাছ সহ এদিকে আসছে। সবাই একসাথে তাকিয়ে কেউ কেউ ভয়ে পালিয়ে গেল। গাছ সহ মানুষ তাদের দিকেই আসছে। হুজুর দোয়া দুরুদ আরো জোরে পাঠ করতে লাগলো। সন্ত্রাসী বলল, হুজুর ভালো দোয়া পাঠ করুন। হুজুর বলল, বস্তা খালি। সন্ত্রাসী বলল, এখন উপায়? হুজুর বলল, পা দুটোই এখন বেঁচে থাকার ভরসা। সন্ত্রাসী বলল, তার মানে? হুজুর বলল, যত দ্রুত দৌড়ানো যাবে ততই মঙ্গল। মরতে হয় তুমি মরো, আমি পালাই। দৌড়ে পালিয়ে গেল হুজুর। লাথা সন্ত্রাসীকে ধরে এমন একটি চাপ দিল যে তার কোমরের হাড়টা কট কট করে ভেঙে গেল। সন্ত্রাসী কাঁদতে লাগলো, আমাকে মাফ করে দাও, জীবনে আমি আর কোনোদিন এমন কাজ করব না। গাছটা তার পায়ের উপর চাপা দিয়ে দুইজনকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। লাথা বলল, বন্ধু, তোমার শরীরের ক্ষত বিক্ষত অবস্থায় পিতামাতার কাছে যাবে না পুরনো বাড়ি নিয়ে যাব? কামাল ভাবল, এ অবস্থায় পিতামাতার কাছে গেলে তারা অনেক কষ্ট পাবে, তার চেয়ে পুরনো বাড়ি থেকে সুস্থ হয়ে তারপর বাড়ি যাব। লাথাকে বলল, বন্ধু, আমরা দুইজনই অসুস্থ, সেহেতু তুমি পুরনো বাড়ি নিয়ে আমাদের চিকিৎসার ব্যবস্থা করে দাও, আমরা একটু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাব। লাথা দুজনকে পুরনো বাড়ি নিয়ে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিয়ে প্রয়োজনীয় ওষুধ এবং খাবার ঝামেলা মিটিয়ে বলল, আমি চলে যাচ্ছি, তবে কোনো সমস্যায় পড়লে আগেই আমাকে স্মরণ করবে। কামাল বলল, ঠিক আছে বন্ধু। লাথা বিদায় নিল। পরদিন সকালে জেরিনদের গ্রামে রাতের ঘটনাটি ছড়িয়ে গেল। গ্রামের ছোট বড় সবাই আশ্চর্য ঘটনাটি দেখার জন্য ভিড় জমিয়েছে সন্ত্রাসীদের বাড়িতে। ঘটনাটি শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা কেউ কোনোদিন শোনেনি। ঘটনাটি শুনে জেরিনকে দেখার জন্য তার মা স্বামীকে বলল, চলো আমরা মেয়েটাকে দেখেই চলে আসব, ওকে না দেখা পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারছি নে। পিতার মনটাও ছটফট করছে একমাত্র মেয়েকে দেখার জন্য। দুইজন একসাথে বেরিয়ে পড়ল। বাড়িটা দেখে দুইজনের মনে বেশ শান্তি অনুভব হচ্ছে। আস্তে আস্তে প্রবেশ করলো ভিতরে। সামনে দাঁড়িয়ে কামালের পিতা। জেরিনের পিতা তাকে বলল, ভাই, এটা কি কামালদের বাড়ি? কামালের পিতা বলল, হ্যাঁ ভাই, আমি কামালের পিতা, কিন্তু আপনারা এখানে? জেরিনের পিতা সব ঘটনা খুলে বলল। তারপর ভিতরে নিয়ে তাদের আপ্যায়ন শেষে বলল, তারা এখনো বাড়িতে আসেনি। কথাটা শুনেই জেরিনের মা কান্না শুরু করে দিল। কোনো রকমেই তাকে থামানো যাচ্ছে না। একে একে প্রতিবেশীরাও ছুটে আসছে বাড়িতে। কামালের পিতা বলল, বিআই সাহেব, আমার ছেলে কামালকে আটকে রাখার মতো ক্ষমতা কারো নেই, সেহেতু আপনারা শান্ত হন। কে শোনে কার কথা? গলার শেষ জোরটুকু দিয়ে বিনয়ের সুরে হৃদয় স্পর্শী আকুতির সাড়া না দিয়ে পারেনি গ্রামবাসী। সবাই সান্ত্বনা দিয়ে বলল, আপনারা শান্ত থাকুন, কাল সকালে এর বিচার হবে এবং আপনাদের মেয়েকে খোঁজার ব্যবস্থা করা হবে। গ্রামবাসীর কথায় তারা আশ্বস্ত হয়ে রাতটা থেকে গেল। পরদিন সকালে গ্রামের লোক উপস্থিত হলো মাতবর বাড়িতে। ডেকে নিয়ে যাওয়া হলো কামাল ও জেরিনের পিতামাতাকে। মাতবর সাহেব ঘটনা শুনে বলল, আমাদের গ্রামে আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। এই অমানবিক ঘটনা ঘটানোর দায়ে আমি আপনাদের এই গ্রামে বসবাস নিষিদ্ধ ঘোষণা করলাম। আজ থেকে এ গ্রামে আপনারা আর বসবাস করতে পারবেন না। তবে আপনার ছেলে যদি ওই মেয়েটিকে বিয়ে করে কোনো আত্মীয় বাড়িতে থেকে থাকে,
তাহলে ওদের এখানেই বাড়িতে উঠতে হবে, তাও আমাদের জানিয়ে। আপনারা সবাই চলে যান, বিচার শেষ। জেরিনের পিতা ভাবছে, একুল ওকুল দুই কুলই হারালাম, বাড়িটায় দুই একদিন থেকে দেখা যেত তারা আসে কিনা। সে বাড়িতেও আর থাকা হলো না। জেরিনের মায়ের মুখও স্তব্ধ হয়ে গেছে, আর কোনো কথা বের হচ্ছে না। কামালের পিতামাতার পিছনে হেঁটে আসছে। ওদের মন চিন্তায় ভারাক্রান্ত হলেও কামালের পিতার চোখে মুখে চিন্তার কোনো আভাস দেখা যাচ্ছে না। জেরিনের পিতা বলল, বিআই সাহেব, এখন উপায় কি? কামালের পিতা বলল, এখন বাড়ি ছেড়ে দিতে হবে। এটাই সত্যি, আমার ছেলেকে সৃষ্টিকর্তা ছাড়া কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। তোমার মেয়ে যখন তার সাথে, তখন তারও কোনো ক্ষতি হবে না। তারা ঠিকই বহাল তবিয়তে আছে, কিন্তু আমাদের এখন কতদিন কষ্ট করতে হবে তা আল্লাহ জানে। এখন চলুন, কাঁথা বালিশ নিয়ে আবার পুরনো বাড়িতে চলে যাই। আপনারা আমার আত্মীয়, যেভাবে সেবা যত্ন করার প্রয়োজন ছিল সেভাবে হয়তো আর হবে না, তবুও যতটুকু সাধ্য চেষ্টা করব। জেরিনের পিতা বলল, আপনারা খুবই ভালো লোক, আর আমরা এত নিচু কাজ করে ফেললাম যে তা ভাবতেও লজ্জা হচ্ছে। কামালের পিতা বলল, বেআইন যা করেছেন তা একমাত্র মেয়ের শোকেই করেছেন। আমরা হলে এটাই করতাম, অর্থাৎ এ নিয়ে আমরা কিছু মনে করিনি। তবে আপনার মেয়ের হাতের রান্না না খেয়ে কিন্তু আপনাদের যেতে দিচ্ছি নে। হাঁটতে হাঁটতে বাড়ির ভিতরে প্রবেশ করার সাথেই জেরিন ছুটে এসে মাকে জড়িয়ে ধরল। মা মেয়েকে জড়িয়ে ধরে আবার কান্না শুরু করলো। পাশে থাকা সবাই আবার অবাক হয়ে তাকিয়ে রইল। পাড়ার মানুষ আবার আসা শুরু হয়ে গেল। কামালের মা ও জেরিনের মায়ের দিকে তাকিয়ে আসে। কামাল মার কাঁধে হাত রেখে বলল, মা, তোমার বাড়ি আজ অনেক মেহমান, সবাইকে কি না খাইয়ে রাখবে? মা বলল, আজ আমার সবচেয়ে আনন্দের দিন, কাউকে না খেয়ে যেতে দেব না। কি পরিমাণ রান্না করব? কামাল বলল, 10 কেজির হাঁড়িতে রান্না করতে থাকো। আজ যত লোক এই বাড়িতে আসবে সবাইকে খেতে দিতে হবে। সবাইকে বসার জন্য চেয়ার দেয়া হলো উঠানে। জেরিনের পিতামাতা খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। তাদের মেয়ের ভাগ্যে সত্যিই বিধাতা অফুরন্ত শান্তি লিখেছিল। এই অকল্পনীয় শান্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেছে মা উচ্চ স্বরে ক্রন্দনের মাধ্যমে। লাথা মাতবর ও মৌলভী সাহেবকে নিয়ে উপস্থিত হলো। সযতনে তাদের বসানো হলো। লাথা দুইজনকে বিয়ের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলে দিল। এই সুযোগে লাথা 10 মণ জিলাপি এনে ঘরে লুকিয়ে রাখলো। কামাল বর সাজার পর তাকে নিয়ে এলো মৌলভী সাহেবের সামনে। গ্রামের সবাই যেন বরযাত্রী হয়ে এসেছে। বিয়ে দেখার অপেক্ষায় সবাই নীরবে বসে আছে। বিয়ে সম্পন্ন হওয়ার পর লাথা জিলাপি সামনে আনার পর সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বলল, আপনারা 2 জন 3 জন উঠে সবাইকে ভাগ করে দিন। মৌলভী সাহেবকে দিল 2000 টাকা। তিনি খুবই খুশি হলেন। মাতবর ও মৌলভীকে 1 প্যাকেট করে জিলাপি দিল, তাতে 5 কেজি করে হবে। সবার মনে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। লাথা সবার উদ্দেশ্যে বলল, আগামীকাল দুপুরে আপনারা সবাই এ বাড়িতে খাবেন, আপনাদের দাওয়াত রইল। এ গ্রামের কারো বাড়িতে চুলা জ্বালানোর প্রয়োজন নেই। জেরিনের পিতা অবাক হয়ে তাকিয়ে আছে। কামালের পিতা কামালের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, লোকটিকে? কামাল বলল, আমার বন্ধু, যার কারণে তোমরা আজ বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক। পিতা বলল, কিন্তু এত লোক খাওয়াতে অত টাকা কোথায় পাবো? কামাল বলল, ওটা আমরা ভাববো। তুমি মেহমানদের খাতির যত্ন করো, যাতে সবাই ভালো বলে। উপস্থিত সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। বাসর ঘরে যাবার কথা ভাবছে কামাল। স্ত্রীও বসে আছে অপেক্ষায়। লাথার স্ত্রী এসে বলল, কামাল ভাই, আপনার বন্ধুকে মকবুল ফকির ধরে নিয়ে আটক করে রেখেছে। কথাটা শুনে কামালের মাথায় বজ্রঘাত পড়ল। বাসর ঘরে বসে আছে জেরিন স্বামীর আগমনের অপেক্ষায়। কামাল ভিতরে প্রবেশ করে ঘটনাটি তাকে জানালে সে বলল, প্রতি রাতই আমাদের বাসর রাত, কিন্তু তোমার বন্ধুর বিপদের রাত আমাদের জীবনের কাল রাত। আনন্দের বদলে বয়ে আনবে চরম অশান্তি। না জানি সে কত কষ্ট পাচ্ছে। তুমি তাকে উদ্ধার করে আনতে পারলে এ রাত হবে মধুময়, পাবো সবাই শান্তি। কামাল আর অপেক্ষা না করে বেরিয়ে গেল। লাথা ফকিরের কথায় রাজি না হওয়ায়
তাকে বেঁধে বেত দিয়ে পেটানো হচ্ছে। কামাল তার বন্ধুর শরীরে আঘাত করতে দেখে আর সহ্য করতে পারল না। ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সজোরে ফকিরের বুকে লাথি দিল। ফকির দেয়ালে আঘাত পেয়ে মাটিতে পড়ে উঠে ভাবছে ঘরের চারিপাশে বন্ধ দেয়া, জিন ভূত কিছুই প্রবেশ করতে পারবে না। তাহলে এ নিশ্চয়ই শক্তিশালী কোনো দৈত্য দানব। দুই হাত জোড় করে বলল, বাবা আমাকে ক্ষমা করুন। কামাল বলল, লাথাকে ছেড়ে দে, তুই আর কোনোদিন ওকে ধরার চেষ্টা করলে আমি তোর বংশের কাউকে বাঁচিয়ে রাখবো না। ফকির লাথাকে ছেড়ে দিয়ে বলল, বাবা আপনি ওকে নিয়ে যান, আমি আর কোনোদিন ওর নাম স্মরণ করব না। দুই বন্ধু বেরিয়ে গেল ফকিরের আস্তানা থেকে। কামাল উপস্থিত হলো জেরিনের ঘরে। সবাই খুশি। লাথার স্ত্রী বলল, হে মানব সন্তান, তুমি বাসর ঘরের আনন্দ উপেক্ষা করে তোমার স্বামীকে পাঠালে আমার স্বামীকে উদ্ধার করতে। তোমার পায়ে আমার শত সহস্র সালাম। কামাল যেমন আমার স্বামীর বন্ধু, আজ থেকে তেমনি তুমিও আমার বান্ধবী। তোমরা যতদিন বেঁচে থাকো আমরাও ততদিন তোমাদের সাথে থাকবো।